এটা হচ্ছে আমার ছোট ভাই সাবিতের মাদ্রাসা, যেখানে সাবিত পড়ে দারুল ফিকরি অল এরশাদ। আর এটা হচ্ছে মাদ্রাসা সংলগ্ন মসজিদ। তারপর আমি চলে আসলাম বনশ্রীতে, যেখানে আমার আন্টি থাকে। এটা হচ্ছে আন্টির বাসা। এটা হচ্ছে বনশ্রীর বিখ্যাত একটি মসজিদ। মসজিদটির নাম হচ্ছে আবে জামজাম মসজিদ, যেটি অনেক বড় ও সুন্দর। এটা হচ্ছে আফতাবনগরের ছোট বাচ্চাদের জন্য একটি ক্রিকেট একাডেমি। এটি হচ্ছে ঢাকার বিখ্যাত একটি ছাগলের হাট, যেই হাটটির জায়গাটির নাম হচ্ছে মেরাদিয়া বাজার। তারপর চলে আসলাম নির্মাণকৃত একটি বিল্ডিং দেখার জন্য। এটি হচ্ছে হাতিঝিল ব্রিজ, যেটা অনেক সুন্দর এবং কি নান্দনিক। আর এটি হচ্ছে ঢাকার সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ। এগুলা হচ্ছে এয়ারপোর্ট সংলগ্ন ফ্লাইওভার। আর এটা হচ্ছে সেই বিখ্যাত স্থান যেটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাইরাল পোস্ট আছে, যেই স্থানটির নাম হচ্ছে 300 ফিট। সো তারপর ঢাকা ভ্রমণ শেষে বাড়ি ফেরার মুহূর্তে এটা হচ্ছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। So let's go dot and start now. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. What's up guys? This is me voices Tokir and this is my new blog. Welcome back to my new another super duper exciting blog. The blog counting on blog 0 to 5. Blog 25. The blog about Dhaka city blog. I represent now simply Dhaka city. হ্যাঁ, এই ব্লগটা হতে যাচ্ছে ঢাকা, বাংলাদেশের ক্যাপিটাল মানে বাংলাদেশের রাজধানী ঢাকা সিটিকে কেন্দ্র করে, ঢাকা শহরকে কেন্দ্র করে। এই ব্লগে আমি শুরুতেই দেখাবো আপনাদেরকে ঢাকার গ্রাম অঞ্চল, মানে প্রথম প্রবেশের আগে যেই অঞ্চলগুলো পড়ে ঢাকার, সেগুলো ঢাকার আয়ত্তায় ধরা হয়, তবে সেগুলোকে গ্রাম অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। তো তেমনই একটি প্রথম অংশে থাকবে গ্রাম অঞ্চল, যেখানেই আছে আমার ছোট ভাই সাবিতের মাদ্রাসা। সেখানকার গ্রামের অঞ্চলের কিছু দৃশ্য দেখাবো, যেখানে মাদ্রাসা এবং কি মাদ্রাসার মসজিদ, তার মাদ্রাসার কিছু অবস্থান দেখাবো। তারপরেই ঢাকার মধ্যখানের মানে মিডল সিটির কিছু অংশ, যেটার জায়গাটার নাম হচ্ছে বনশ্রী, সুন্দর একটি জায়গা, সেটা দেখাবো। তারপরে বনশ্রী থেকে দুটি জায়গায় আমি ঘুরতে যাই। এক হচ্ছে একটি ক্রিকেট একাডেমি দেখতে যাই, আরেকটি হচ্ছে আরেকটি ভবন দেখতে যাই। তো সেই জায়গার কিছু ঘোরাঘুরির দৃশ্য দেখাবো। তারপরে ঢাকার লাক্সারিস, যেখানে বড় লোকরা থাকে, রিচেস্ট পিপলরা থাকে, মানে ঢাকা গুলশান সেন্ট্রাল মসজিদ দেখাবো, প্লাস গুলশানের কিছু এরিয়া দেখাবো। তারপরে চতুর্থ পার্টে থাকছে ঢাকা খিলক্ষেত, যেটা এয়ারপোর্ট সাইডের খিলক্ষেতের কিছু অংশ। তারপরে শেষ পার্টে থাকছে ঢাকা 300 ফিট, যেই 300 ফিটটা খুবই বিখ্যাত সব সময়ের জন্যই, কেননা ওই 300 ফিটেই বিভিন্ন ভাইরাল ছবি ভাইরাল হয়েছে, যেখানে প্রথম অবস্থায় মানুষ গিয়ে অনেক ভিডিও ছবি করেছে, যার মাধ্যমে অনেকেই ভাইরাল হয়েছে। সো 300 ফিটে থাকছে আমার এই ব্লগের মাধ্যমে। সো তারপরে শেষে এয়ারপোর্টের সংক্ষিপ্ত কিছু অংশ এভাবে করেই সম্পূর্ণ ব্লগ 25টি সাজালাম। যেহেতু এটা ধারাবাহিকভাবে 25 নম্বর ব্লগ, মানে 10ম ঘরের মধ্যের স্থায়ী ঘর, সেজন্য এটা ধামাকাদার করার জন্য এই ব্লগটি আমি এতদিন পর্যন্ত রেখে দিয়েছি। তবে এই ব্লগটি করা হয়েছে বিগত 24 সালের শেষের দিকে, নভেম্বরের দিকে ভিডিওটি করা হয়েছিল। তবে এখন আমি আপলোড দিলাম। সো বেশি কথা না বাড়িয়ে ব্লগটি দেখতে থাকুন, লেটস সি। সো গাইস, প্রথমে আমি গোসল করে রেডি হয়ে বের হয়ে গেলাম ঘর থেকে। এখন যাব আমার ছোট ভাই সাবিতকে তার মাদ্রাসায় দিয়ে আসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। যেহেতু লং জার্নি, সেজন্য দুপুরের খাবার খেয়ে দুপুরের পরে মানে বিকালের একটু আগে এই সময়টাতেই আমরা বের হই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। সো তারপরে একটু সামনে থেকে একটি মিশুক নিয়ে ছোট ভাইকে নিয়ে চলে যাচ্ছি মাদ্রাসার উদ্দেশ্যে। সো সে সামনেই বসেছে, আর তার পাশে আমার সাথে আছে একটি বড় বক্স, যেটার মধ্যে আছে ছোট ভাইয়ের ছোট্ট একটা ডয়ার টাইপের প্লাস্টিকের RFL-এর যে ডয়ারগুলো হয় সেই ডয়ারগুলো। সো তার পাশে এখন আছি আমরা নানুয়াদিঘি আর হালুয়াপাড়া থেকে যাব টমসম ব্রিজ থেকে আমরা একটি বাস টিকিট কেটে ওখান দিয়ে চলে যাব। সো চলে আসলাম বাস কাউন্টারের সামনে, বাসের টিকিট কেটে নিলাম এশিয়া এয়ারকনের মাধ্যমে আমরা ঢাকা যাব। সো এখানে প্রবেশ করে নিলাম টিকিট নিয়ে। আমরা এখন আমাদের সিট খুঁজে নিচ্ছি, কত নম্বর সিটে আমাদের টিকিট দিয়েছে। সো তারপরে আমরা আমাদের সিটটিতে বসে যাই। এটাই হচ্ছে আমাদের সিট, যেটা এখানে পড়েছে। সো তারপরে একটু টিকিটটা চেক করে নিলাম কি দিয়েছে। এটা হচ্ছে সেই বাসের টিকিট,
এশিয়া ইয়ারকন দিয়ে আমরা মূলত যাত্রাটা করি ঢাকার উদ্দেশ্যে। সো তারপরে বাস থেকে নেমে শনিয়াকড়া 24 ফুট বরগুনায় যাওয়ার জন্য আমাদেরকে বাস নামিয়েছে শনিয়াকড়ায়। সো সাবিতের মাদ্রাসা হচ্ছে 24 ফুট বরগুনায়। সো সেই জন্য একটি মিশুক নিয়ে নিলাম, আবার সেই মিশুক দিয়ে চলে যাব সাবিতের মাদ্রাসা মানে আমার ছোটো ভাইয়ের মাদ্রাসার সামনে। সো আস্তে আস্তে রাত হয়ে গেছে, আমরা বের হয়েছিলাম দুপুরে। সো এখানে আস্তে আস্তে এখন প্রায় এশারের নামাজের সময় হয়ে গেছে। খুব বড় এবং কি লম্বা একটি জার্নি ছিল এই সময়টায়। সো দেখতে দেখতে চলে আসলাম সাবিতের মাদ্রাসার সামনে। সো এটা হচ্ছে তাদের মাদ্রাসার সামনের সংলগ্ন গলিটা। সো মাদ্রাসার নাম হচ্ছে দারুল ফিকরি অল এরশাদ, যেটি ঢাকার 24 ফুট বরগুনায় রাসুলবাগে অবস্থিত আর কি। গবেষণামূলক উন্নত দিনী শিক্ষা প্রতিষ্ঠান যেটা লিখে রেখেছে। সো তার পাশেই এদিক দিয়ে আছে শিক্ষক স্টুডেন্টদেরকে অভিভাবক বসার জন্য, আর এটা হচ্ছে তাদের গেট। সো ভিতরে প্রবেশ করে এটা হচ্ছে তাদের মাদ্রাসাটা। সো অনেক বড় একটি মাদ্রাসা যেটি 2-3 তলা বিশিষ্ট, আর তার পাশেই আছে একটি মসজিদ। সো আপনাদেরকে একটু চেষ্টা করব মসজিদের ভিতরের অংশটা দেখাতে। আর এটা হচ্ছে সেই বক্সটা যেটা সাবিতের সাথে নিয়ে আসি সাবিতের মাদ্রাসায় দেওয়ার জন্য। সো চলুন এবার একটু মসজিদের সংক্ষিপ্তভাবে ভিতরের অংশটা দেখাই। এটা হচ্ছে সেই মসজিদটা যেখানে তার পাশে আছে কোরআন শরীফ পড়ার জন্য কিছু ছোট বক্স। আর এটা হচ্ছে সেই মসজিদ, অনেক বড় একটি মসজিদ, 2 তলা বিশিষ্ট মসজিদ। এখানে মাদ্রাসার ছাত্রছাত্রীও নামাজ পড়ে, প্লাস এলাকাবাসীরাও এখানে এসে মসজিদে সালাত আদায় করে সকল সময়ের। সো এবার চলুন আপনাদেরকে একটু মাদ্রাসার ভিতরের অংশটা দেখাই। আর এটা হচ্ছে নিচতলায় অফিসটা, মাদ্রাসার অফিস, আর 2 পাশে অফিস এবং কি শিক্ষকদের রুম। আর 3 তলায় আছে সাবিতের মাদ্রাসা মানে হেফজখানাটা হচ্ছে 3য় তলায়। সো আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি 3য় তলার উদ্দেশ্যে, যাব এখন হেফজখানায়। নিচে 3য় তলায় যাওয়ার আগে যে 2টি ভবন, 1 তলা এবং 2 তলা, এই 2টি তলায় সাধারণ ছাত্র যারা কোরআন তেলাওয়াত শিখছে বা কায়দা আমপারা পড়ছে তাদের জন্য। আর 3য় তলাই হচ্ছে হেফজখানা। বর্তমানে আল্লাহর রহমতে সাবিত হেফজখানায় পড়ালেখা করছে আমার ছোটো ভাই। সকলে একটু আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন, সেই জন্য সুন্দরভাবে হেফজখানা কমপ্লিট করে হাফেজ হতে পারে। সো ভিতরে চলে আসলাম হেফজখানা। সে তার সেই বক্সটা খুলে জামা কাপড় এখানে সুন্দরভাবে রাখছে গুছিয়ে। এটাই হচ্ছে সেই ডয়ারটা যেটার কথা আমি বলেছিলাম যে RFL এর ডয়ার, সেটাই। এটা বহন করতে খুবই কষ্ট হয়েছে, কুমিল্লা থেকে ঢাকায় আনতে হয়েছে এটাকে। তো চলুন এবার একটু মাদ্রাসার ভিতরের অংশটা একটু দেখাই। হেফজখানার ভিতরের অংশ যেখানে 2-3 জন হুজুর মিলে সম্পূর্ণ হাফেজদেরকে পড়ানো হচ্ছে। এটাই হচ্ছে তাদের হেফজখানার ভিতরের অংশ। আশা করি সকলের কাছে আমার এই ব্লগটি খুবই ভালো লাগবে, অসাধারণ লাগবে। সো দেখতে থাকুন, সামনে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে। এটাই সেই মাদ্রাসার সম্পূর্ণ অংশ, সংক্ষিপ্ত কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম। সো তারপরে আর কি আমি সাবিতকে মাদ্রাসায় দিয়ে একটি সিএনজি করে চলে যাচ্ছি মেন রোড থেকে চলে আসলাম বাসে উঠে নেই একটি পাবলিক বাসে ওঠার অবস্থা তো পুরাই খারাপ। এমনিতেই সারাদিন কুমিল্লা থেকে ঢাকা থেকে এখন আবার পাবলিক বাসে উঠলাম। এখানে প্রচণ্ড জ্যাম ছিল, কি বলবো, অবস্থা প্রচণ্ড খারাপ। সো জ্যামের কারণে বিরক্ত হয়ে তারপরে বাস থেকে নেমে বাধ্য হলাম একটি মিশুক নিতে। সো তারপর একটি মিশুক নিয়ে নিলাম। এখন আমি যাচ্ছি আমার ফুফির বাড়িতে, আমার আন্টির বাড়িতে। আন্টির বাড়িটা হচ্ছে বনশ্রী ই ব্লক 5 নাম্বার রোডে, যেটা ফরাজি হসপিটালের সংলগ্ন। সো তারপরে আর কি বনশ্রীতে চলে আসলাম। এবার আসুন আন্টির বাড়িটা একটু দেখাই। আসলাম বনশ্রী 5 নাম্বার রোড ই ব্লকে হচ্ছে আমার ফুফির বাসা মানে আন্টির বাসা। সো তারা থাকে হচ্ছে যে এই বিল্ডিংটাতে, এটা 5 তলা বিল্ডিং, এই বিল্ডিংটাতেই থাকে তারা, ওই যে 5 তলায়। তো চলেন এবার বাসায় যাই। রাত্রেবেলা ভিডিও করতে খেয়াল ছিল না, হঠাৎ জার্নি করে আসার পরে রাত্রে ভিডিও করা হয়নি, তাই এখন দেখাচ্ছি। তো চলুন উপরে যাওয়া যাক। সো লাস্ট অ্যান্ড ফাইনাল দেখতে দেখতে অনেকটা সিঁড়ি বাইতে চলে আসলাম 5 তলায়। আমার অনেক কষ্ট হয়েছে যেহেতু 5টা তলা পারিছি। এই হচ্ছে আমার ফুপির বাসা, এটাই। সো দেখি ভিতরের অংশটা একটু দেখাই। সো এটা হচ্ছে ড্রয়িং রুম, অনেক সুন্দর, সোফা, টেবিল, ড্রয়িং রুম, টিভি, ছোট একটি বুক রাখার জন্য একটি শোকেস, তারপর আরেকটা এখানে আছে, এটা মেশিন
তারপরে চেয়ার, আর এটা হচ্ছে ডাইনিং রুম। সো সাথে কিচেন, 2টা ফ্রিজ, টয়লেট, একটা বক্স, আর এটা হচ্ছে পাশের একটা রুম যেখানে ফুয়াদ আছে, এটাই। আর এটা হচ্ছে তার পাশে আরেকটা ছোট রুম যেখানে আমি আজকে রাত্রে ছিলাম, এখানেই আমি শুয়েছিলাম আজকে। সো এভাবেই, আর কিছু দেখালাম না যেহেতু একটা প্রাইভেসি বলতেও বিষয় আছে সেই জন্য। সো গাইজ এখন আমরা বের হলাম বিকেলবেলা, এখন যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে আসরের নামাজ পড়ে। তারপরে আমরা যাব প্রথমে ত্রিমণি যাব, ত্রিমণি এখানে একটা বিল্ডিং দেখতে যাব যেটা নতুন বিল্ডিং হয়েছে, ওটার উদ্দেশ্যে যাচ্ছি। তারপরে ত্রিমণি থেকে আমরা যাব আফতাবনগর। আফতাবনগরে ওখানে অনেক সুন্দর একটা ক্রিকেট একাডেমি আছে, সেই একাডেমিটাই আমরা ভ্রমণ করব, দেখাবো সেটার জন্য। তো চলুন যাই, প্রথমে মসজিদে নামাজ পড়ে ত্রিমণি এবং কি আফতাবনগর একাডেমি সব কিছু তুলে ধরবো এই সম্পূর্ণ ব্লগটিতে। লেটস সি। এটা হচ্ছে বড় একটি মসজিদ যেখানে আমরা আজকের আসরের নামাজটা পড়ি। মসজিদের নাম হচ্ছে আবে জমজম মসজিদ। এদিকে হচ্ছে অজুখানা, টয়লেট, ওই যে ওই পাশে অজুখানা এবং কি টয়লেট, আর এটা হচ্ছে নিচতলার নামাজের স্থান। এটা নিচতলা, দোতলায় ইমাম সাহেব নামাজ পড়ায়। তো চলুন দোতলায় যাই। অনেক সুন্দর একটি মসজিদ, উপরে অনেক তালা আছে। সো এটা হচ্ছে আবে জমজম মসজিদের দ্বিতীয় তালার ভিতরের অংশটা। খুব বড় এবং সুন্দর একটি মসজিদ এত সুন্দর চাকচিক্যময় একটি মসজিদ। সো এটা হচ্ছে তার মিনারের অংশ। এখানে অনেক সুন্দর একটি চেয়ার আছে, বড় সড়ো রাজকীয়, যেখানে ইমাম সাহেব জুমার নামাজের খুতবা এবং কি অন্য সময় খুতবা প্রদান করেন। তো অনেক সুন্দর একটি মসজিদ, যেটা তার ভিতরের অংশ অনেক বড়, যেটি বনশ্রীতেই অবস্থিত। বনশ্রী 5 নম্বর ই ব্লকে আর কি, ই ব্লকে অবস্থিত। অনেক সুন্দর এবং কি নান্দনিক ডিজাইনে করা। আর এটা হচ্ছে তৃতীয় তলা। সো তৃতীয় তলার অংশটা না দেখাই। সো তারপরে বের হয়ে গেলাম আমরা, সাথে আমার ফুফাতো ভাইকে নিয়ে চলে আসলাম বনশ্রী মেন রোডের এদিকে। সো এখান থেকে আমরা এখন রওনা দিব আফতাবনগরের উদ্দেশ্যে। সো প্রথমে হয়তো বা আফতাবনগর না যেতে পারি। সো এখান থেকে একটা বাস নিতে হবে, বা একটু সামনে অগ্রসর হলেই রাস্তা পেয়ে যাব আর কি। সো দেখতে থাকুন আমার এই ব্লগটি, আশা করি আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু তুলে ধরবো। সামনে আরও ইন্টারেস্টিং সুন্দর আকর্ষণীয় ভিডিও আছে। সো গাইস ওইদিকে যাইতে যাইতে একটা সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে বাঁশের সেতু টাইপের, যেটাকে শাক বলা হয়। ঢাকাইয়া ভাষায় এটাকে সাকু বলে মেবি, আমি শিওর ভুলে গেছি কি বলছে, দেখি। এই যে এটা অনেক সুন্দর ভয়ঙ্কর, এখানে একটা ছোট্ট দিঘি, এটার উপরে এটার নাম কি বাঁশের। সো আমরা প্রথমে আফতাবনগর চলে আসছি। এখন আমরা যাব একটি ক্রিকেট একাডেমি, যেখানে ছোট বাচ্চাদের ক্রিকেট ট্রেনিং দেওয়া হয়, সেটাতেই যাব, যেখানে আমার ফুফাতো ভাই ফারদিনও এনে ট্রেনিং করেছিল ছোটোবেলা। তো সেটাই আমি এখন যাচ্ছি ট্রেনিং সেন্টারটাতে, সেই ট্রেনিং সেন্টারে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। সো লেটস গো, দেখতে থাকুন ব্লগ। সো গাইস এটাই হচ্ছে সেই ট্রেনিং সেন্টারটা, মানে ক্রিকেট ট্রেনিং, যেহেতু এটা ছোটোদের ট্রেনিং সেন্টার তাই তেমন বড় কিছু নেই। নর্মালি এটা একটি বিভিন্ন প্রোটেকশনের মাধ্যমে জাল বিছিয়ে দিয়ে রেখেছে, যেখানে যাতে বল বাইরে না যায়। সো ওখানে যেটা দেখতেছেন ওখানেই সবাইকে ট্রেনিং দেওয়া হয়। এই যে এটাতে যেহেতু এখন পরীক্ষার সময়, নভেম্বরের শেষ দিকে পরীক্ষা আছে, যার কারণে ট্রেনিং সেন্টারটা আপাতত বন্ধ থাকার কারণে এখন এটা তালা দেওয়া। এটাই হচ্ছে সেই ট্রেনিং সেন্টার, এখানে ট্রেনিং দেওয়া হয়। অন্য সময় যদি আমি বিকালে আসতাম তাহলে কিন্তু এখানে ছোট বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হইতো, আর ওখানে রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা, এখানে ট্রেনিং দেওয়া হয়। দেখেন এখানে তালা মারা আছে, এখন এটা বন্ধ। আফতাবনগর ছোট একটি ক্রিকেট ট্রেনিং সেন্টার আর কি, ক্রিকেট একাডেমি। এই যে ওখানে লেখা আছে, এটার নাম ঘোরান ক্রিকেট একাডেমি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক অনুমোদন একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ঘোরান ক্রিকেট একাডেমি, এটার নাম ঘোরান ক্রিকেট একাডেমি।
তো আশা করি সুন্দর করে দেখাতে পেরেছি সংক্ষিপ্ত রূপে আর কি, যেহেতু এটা ছোটো একটা একাডেমি, ছোটো বাচ্চাদেরকে আর কি যারা খেলা শিখতেছে তাদেরকে ট্রেনিং দেয়, বড়োদের না, এটা ছোটোদের। সো তার পাশে একটা ফুটবল মাঠ আছে, ওইটাও আমি একটু দেখাই। ফুটবল মাঠে সবাই ফুটবল খেলা, বড়োরা ছোটোরা সবাই। এটাই ছোটো ফুটবল মাঠ যেখানে ফুটবল খেলতেছে তারা, দেখতেই পারছ। এটাও বেশি বড় না, ছোট একটি ফুটবল মাঠ। আশা করি দেখাতে পেরেছি। সো তারপরে আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে মেরাদিয়া বাজার, যেখানে ছাগল দেখতে পাচ্ছি। এই বুধবারে এই বাজারটার ডেট হচ্ছে বুধবার আর কি। বুধবারে এই জায়গাটা পুরোটা ফিল আপ হয়ে যায় বাজারের কারণে। এখন বর্তমানে এখানে ছাগল টাগল আছে, ছাগল এবং কি বেড়া আছে, খাসি সব কিছু এখানে আছে। সো আমরা এখন যাচ্ছি, লোকেশনটার নাম কি? মেরাদিয়াতে যাচ্ছি। এটার নাম না তো, আমরা জানি ত্রিমণিতে যাচ্ছি। এটা হচ্ছে মেরাদিয়া বাজার, ত্রিমণির উদ্দেশ্যে যাচ্ছি। এই সেই বিল্ডিং, অনেক বড়। এটা কয়তলা হয়েছে মোটামুটি? এখন 10 তলা কমপ্লিট হয়েছে। আস্তে আস্তে রাত হয়ে গেছে, আস্তে আস্তে অনেক বড়। এটা অনেক কাজ চলতেছে, কমপ্লিট হতে মনে হয় আরও 2 বছর লাগবে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে এই বিল্ডিংয়ে ওঠা হবে। এখনও ওঠা হয় নাই। তো যেটুকু কমপ্লিট হয়েছে আমি একটু ভিতরে যাই, এটা একটু দেখাই। এটা দেখানোর একটাই কারণ, এই বিল্ডিংটার মোট 15 জন শেয়ার। 15 জনের মধ্যে 2-1 জন আমার রিলেটিভ আছে, যারা আমার আত্মীয় হয়। তো তার কারণে তাদের বিল্ডিংটা দেখার জন্য আসছি। তবে যার বিল্ডিং সে নাম প্রকাশে নিষেধ করেছে, নামটা আর প্রকাশ করলাম না কার বিল্ডিংয়ে আসছি। তবে আমার খুব ক্লোজ কাছের একজন আত্মীয়, তারা শেয়ারে করছে আর কি। তো চলুন ভিতরে যাই। অনেক অন্ধকার তো, তাই কিছু দেখা যাচ্ছে না। এই সেই বিল্ডিং, এদিকে 2টা লিফটের ব্যবস্থা করা আছে, সব কাজ চলতেছে আর কি। আর এটা হচ্ছে সিঁড়ি, আপাতত আমরা সিঁড়ি দিয়েই যাব। দেখি, নতুন বিল্ডিং তো এখনও কাজ হয় নাই। এটা এই জন্যই দেখালাম যেহেতু এটা আমার রিলেটিভের। ওকে, এর একটু লাইট আছে, অনেক বড়, অনেকগুলো ফ্ল্যাট হবে এখানে। কয়টা ফ্ল্যাট হতে পারে সম্ভবত সে জানে না, কয়টা ফ্ল্যাট হতে পারে সে নিজের। চলেন উপরে যাই। এখানে একটু একটু করে দেয়ালের গাঁথনি করা হয়েছে। বর্তমানে এটা 10 তলা পর্যন্ত ফাউন্ডেশনটা দেওয়া হয়েছে, উচ্চতা বৃদ্ধি করা হয়েছে, সম্পূর্ণ কাজ হয় নাই। বললাম না, এটা আরও শেষ করতে 2 থেকে আড়াই মাস, আরে সরি 2 থেকে আড়াই বছর সময় লাগতে পারে, মানে 2 বছর, আরও কিছু কয়েক মাস লাগতে পারে। তার উপরে যাই না, যেহেতু অন্ধকার, রাত্রেবেলা উপরে যাওয়াটা সেফ হবে না, এখানে পর্যন্তই থাকি, এতটুকুই আর কি। তো চলো ব্যাক করি নিচের দিকে। আর অন্ধকারে ভালো দেখা যাবে না, আর প্লাস রাত্রেবেলা উপরে ওঠাটা সেফ হবে না, সেজন্য আমি আবার ব্যাক করছি নিচে, এটাই আর কি। সো এবার আমরা একটু চলে যাই, এবার আবার বাসার উদ্দেশ্যে রওনা দেবো। সেখানে একটা ছোট ক্যাফে ট্যাফে থাকলে ওখানে একটু নাস্তা করে নেব। সো গাইস, তারপরে আমরা টেস্টিতে একটু নাস্তা করার জন্য বেরোছি, বিকজ খিদা লেগে গেছে, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। তো তারপরে আমরা টেস্টির ক্যাফেতে ঢুকে গেলাম, যেখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি থেকে শুরু করে বিস্কুট, এমনকি কোল্ড ড্রিঙ্কস, এমনকি অনেক ধরনের নাস্তার আইটেম আছে। সো এখান থেকে আমরা টেস্টির ছোটো একটি পিৎজা বললে ভুল হবে, পিৎজা টাইপের আর কি, ছোটো একটা পিৎজা অর্ডার দিয়ে দিই, যেটা আমরা দুজনেই 2টা খাই, আমি এবং আমার ফুফাতো ভাই। খুবই টেস্টি ছিল, অনেক মজাদার ছিল, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই জিনিসটা। সো তারপরে এভাবে খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম বাসায়। সো তারপরে আন্টির বাসায় বেড়ানোর পর, যেহেতু ঢাকায় আমার চাচাও ছিল, চাচাও ঢাকায় থাকে, সেজন্য আন্টির বাসায় বেড়ানোর পরে চাচা আসলো আমাকে নিয়ে যেতে চাচার বাসায়। চাচার বাসা হচ্ছে খিলক্ষেতে। সো কাকা চলে আসছে ওনার বাইক নিয়ে। সো আমি ওনার বাইক করে চলে যাচ্ছি ঢাকার খিলক্ষেতের উদ্দেশ্যে, অতএব ওনাদের বাসার উদ্দেশ্যে, কাকার বাসার উদ্দেশ্যে। সো বাইক চলে গেল, অনেক আনন্দ লাগছে যে এসেছিলাম মাদ্রাসায় ছোটো বাইকে দিয়ে যেতে, তবে সেখান থেকে ফুফির বাসায় বেড়ালাম, এখানে কয়েকটা জায়গায় ঘুরতে গেলাম, প্লাস এখন যাচ্ছি কাকার বাসায় ঘোরার জন্য। খুবই আনন্দ লাগছে আমার মনে, আমি অনেক উৎসাহিত যে অনেক জায়গায় ঘোরা হবে। ভালোই লাগলো, ঢাকায় এসে অনেক জায়গায় ঘুরতে পারছি, প্লাস আপনাদের মাধ্যমে আপনাদেরকে ব্লগ করে দেখাতে পারছি।
এ হচ্ছে আমার চাচা যে বাইক চালাচ্ছে, হেলমেট পরা লাগে যে জন্য আমিও হেলমেটটা পরে নিলাম। সো যাওয়ার পথে হাতিঝিলের যে লেকটা নদীটা সেটা একটু দেখালাম। এটা হচ্ছে যাওয়ার হুন্ডার চালানোর সাথে সাথে একটু ভিডিও করে নিলাম। অনেক বড় একটি লেক, আর এটা হচ্ছে সেই লেকের ব্রিজ, হাতিঝিল ওভার ব্রিজ, মানে পার করার জন্য ব্রিজ। অনেক সুন্দর ডিজাইনে ব্রিজটা করা হয়েছে, যেহেতু ঢাকা সিটি উন্নত হবেই, বাংলাদেশের ক্যাপিটাল রাজধানী সেইটাই। আর সাথে তো বিকাল হয়ে গেছে, সন্ধ্যা নামছে, এমন টাইমে আমরা যাচ্ছি। আসরের আজান অলরেডি দিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরে আমাদেরকে আসরের নামাজও পড়তে হবে। অনেক সুন্দর লাগছে লেকটা, যেখানে অনেক সুন্দর সুন্দর নিচে নদীতে অনেকগুলা স্টিমার বোর্ডও ছিল। আর আমরা তো হাতিঝিল লেকের উপর দিয়েই ওভারব্রিজ দিয়ে পারাপার করছিলাম আর কি। সো লেকটা পার হয়ে গেলাম। এখন অনেক কিছু পাড়ি দিয়ে চলে যাব খিলক্ষেতের উদ্দেশ্যে, যেহেতু খিলক্ষেতেই থাকে আমার চাচার বাসাটা, হচ্ছে খিলক্ষেতে, এয়ারপোর্টের কাছাকাছি অবস্থান। সো অবশেষে চলে আসলাম আসরের নামাজ পড়ার জন্য, যেহেতু আসরের সময় হয়ে গেছে একেবারে, সেজন্য চলে আসলাম গুলশান সেন্ট্রাল মসজিদে। এটা হচ্ছে গুলশান সেন্ট্রাল মসজিদের ভিতরের অংশ। গুলশান হচ্ছে বড় লোকদের এরিয়া। এখানে এসেই দেখলাম অনেকগুলো গাড়ি পার্কিং করা, মানুষ গাড়ি পার্ক করে নামাজ পড়তে আসছে। সো এটা হচ্ছে গুলশান সেন্ট্রাল মসজিদের বাইরের অংশটা। সো আপনাদেরকে একটু ভিতরের অংশ এমনকি সম্পূর্ণ মসজিদটা দেখানোর চেষ্টা করি আমার এই ব্লগের মাধ্যমে, ব্লগ 025 ব্লগ 25-এর মাধ্যমে। আশা করি আপনাদের মাঝে গুলশান সেন্ট্রাল মসজিদ এমনকি সম্পূর্ণ ব্লগটাই অসাধারণ ও নান্দনিক লাগবে, সেই প্রত্যাশায় ভিডিওটা আপনাদের জন্য করে নিলাম। গুলশান সেন্ট্রাল মসজিদ, যেটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এই প্রথম আসলাম গুলশান সেন্ট্রাল মসজিদে, অনেক বড়। চলুন যাই আপনাদেরকে দেখাই কেমন এটা, অনেক সুন্দর ডিজাইন সেন্ট্রাল মসজিদ মেইন। এটা হচ্ছে টাইমার ঘড়ি, যেখানে প্রত্যেকটা সালাতের টাইম দেওয়া আছে বাংলা এবং ইংলিশ করে। আর এই পাশে হচ্ছে অজুখানা, অজু করে নেই যেহেতু আসরের নামাজ, এটা আসরের নামাজ পড়তে এসেছি। সো আমরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে, যার কারণে জামাত শেষ, এখন নিজে নিজে নামাজ পড়ে নিব। এখানে একটা জামাত চলতেছে যেটা মোটামুটি শেষ পর্যায়ে, তাই এখানে পড়লাম না, ভিতরে একটু দেখি কেমন মসজিদটা। ওয়াও অ্যামেজিং! এখানে হুজুরে বক্তব্য দিচ্ছেন, মুনাজাত করতেছেন। অনেক সুন্দর একটি মসজিদ, গুলশানের মসজিদ, বড় লোকদের মসজিদ, বিলাসীদের মসজিদ। হ্যাঁ, এ প্রথম আসলাম গুলশান মসজিদে, খুবই ভালো লাগছে, মনোরম পরিবেশ। উপরের পাখাগুলো এত বড় বড়, আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত বড় পাখা দেখছি। 1 2 3 4 5 6 7 8টা পাখা, 8টা পাখা, কত লম্বা লম্বা। আর এগুলো হচ্ছে জুতার বাক্স, যারা যাদের বউ জুতাকে সেফ রাখার জন্য ভিতরে আনতেছে তারা এখানে রাখতে পারে এগুলা। অনেক বড়, এখানে মেবি প্রায় 500-600 জন মানুষের জায়গা হবে উপরে নিচে মিলিয়ে। সো মোনাজাত শেষ হয়েছে, এখন সবাই বের হয়ে যাবে। একটু দেখাই, আমি মিনারটা পর্যন্ত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনে দেখি। সো এটা হচ্ছে মসজিদের মেম্বারের সামনের অংশটা। এখানে ইমাম সাহেবের মুনাজাত এমনকি কিছু কথোপকথন শেষ হয়, যার কারণে সবাই এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে। অনেক সুন্দর এবং বড় একটি মসজিদ, আমার লাইফে দেখা সবচেয়ে বড় মসজিদ হতে পারে এই মসজিদটি, গুলশান সেন্ট্রাল মসজিদ। সো আর কি, এবার নামাজ পড়ে বের হয়ে গেলাম। আর এটা হচ্ছে তার বাইরের এই সেটটা দিয়ে। অনেক সুন্দর স্ট্রাকচার। সো এখানে অনেক দামি দামি গাড়ি পার্কিং আছে। এখানে পার্কিং প্রথমে ঢুকতে যেই জায়গাটা, এটা হচ্ছে বাম সাইড দিয়ে ঢুকার জায়গা আর কি, এটা বাম সাইডে এখান দিয়ে আসা যায়। স্যার আমরা যেখান দিয়ে ঢুকছিলাম ওটা ছিল মেইন রোড এবং কি মেইন স্থান। আর উপরে আর উঠলাম না, যেহেতু নিচতলাটাই দেখাইছি, উপরেরটা সেমই একই ডিজাইনেরই হয় উপর নিচ, তো সেজন্যই আশা করি আপনাদেরকে গুলশান সেন্ট্রাল মসজিদ সুন্দর করে দেখাতে পেরেছি আমার ব্লগ 02। সো দেখতে থাকুন ব্লগে, কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে সামনে।
সো অবশেষে খিলক্ষেতের কাছাকাছি চলে আসলাম। এখানে এসেই দেখলাম অনেকগুলো ফ্লাইওভার, যেটা খুবই সুন্দর সুন্দর ছিল। ঢাকা শহরটা খুবই সাজানো গোছানো। সো তারপরে কাকার বাসায় আসার পরের দিনই এখানে ছিল আমার মামতো ভাই কিছু ছিল, যাদের সাথে আমি একটু ঘোরার জন্য বের হয়ে যাই। কেননা আজকে লক্ষ্য হচ্ছে আমরা দেখতে যাব, মিশুক নিয়ে চলে আসলাম, আমরা দেখতে যাব হচ্ছে যা 300 ফুট দেখার উদ্দেশ্যে বের হলাম। আর এই জায়গাটা অনেক সুন্দর লেগেছে, যার জন্য ভিডিও করে নিলাম। এটা হচ্ছে খিলক্ষেত বাজারের থেকে একটু সামনে, মেন রোডের সংলগ্ন। এখানে অনেক সুন্দর গাছপালা প্লাস ফ্লাইওভার এবং কি সাথে একটি লেক, হতো বা এটা ছোট, সরি এটা নদী হবে না, এটা নিশ্চয়ই কোনো লম্বা ডেইন টাইপের হবে, আমি জানি না এটা কি। আর এখানে অনেক সুন্দর সুন্দর স্ট্রাকচার আছে, যার জন্য আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করে নিলাম। এই হচ্ছে, এই যে ওই পাশেও অনেকগুলো বড় বড় ওভারব্রিজ প্লাস অনেক সুন্দর সুন্দর। এই যে দেখতে থাকুন আমার ব্লগ 025 ব্লগ 25। এই যে অনেক সুন্দর সুন্দর স্ট্রাকচার। আর এটা হচ্ছে সেই ফুড ওভারব্রিজ, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সুন্দর একটি ফুড ওভারব্রিজ, যার জন্য একটু ভিডিও করে নিলাম এই স্থানটা। সো তারপরে যেহেতু 300 ফিট একটু দূরত্বে হেঁটে যাওয়া সম্ভব না, সেই জন্য একটি মিশুক নিয়ে নিলাম। সো চলে আসলাম অবশ্যই 300 ফিটে। তবে একটা অবাক করার বিষয় হচ্ছে 300 ফুটে আমি এমন কিছু পাইলাম না, যার জন্য টিকটকার বা অন্যান্য ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা বারবার এখানে এসে ছবি তুলতে। একটা সময় কিন্তু এমন হয়ে গেছিল যে এই 300 ফিটে এসে ছবি তুললেই নাকি ভাইরাল, 300 ফিটে আসলেই নাকি ভাইরাল। তো সেই ধারাবাহিকতা আমি ভাবলাম 300 ফিটে এমন কিছু থাকবে যেটা আমাকে আকর্ষণ করে তুলবে। তবে এই 300 ফিটে এসে আমি এমন কিছুই পেলাম না। সো আমি হতাশ যে এত কষ্ট করে এতক্ষণ আসলাম। আসার পরে এখানে কিছু দেখলাম না, শুধু দেখলাম বিভিন্ন রাস্তাঘাট, গাড়ি যাচ্ছে, এরকমই অবস্থা আর কি। সো তারপরে আমি একটু ভিডিও করে নিলাম, ব্যাক ক্যামেরা ধরে আমার নিজেকে সহ একটু ভিডিও করে নিলাম। অনেক সুন্দর একটা মুহূর্ত কিন্তু কেটেছে আমার ঢাকায়। আর এটা হচ্ছে আমার ঢাকা ব্লগ। সো তারপরে আর কি সব কিছু শেষে এরপরে চলে যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে, রওনা দিব। রেডি হয়ে বের হয়ে গেলাম, আমি এবার চলে যাব কুমিল্লার উদ্দেশ্যে। সো অনেক স্মৃতিগুলো ছিল, ঢাকার দিনগুলো অনেক ভালো লেগেছে এবং কি ব্লগ করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আশা করি আপনারা সকলে আমার এই ব্লগটি খুব আনন্দের সহিত আনন্দ পেয়েছেন। আর তারপরে যাওয়ার সময় পাশেই ছিল এয়ারপোর্টের সংলগ্ন রোড দিয়ে যাচ্ছিলাম, যে জন্য এটা বাংলাদেশ বিমানবন্দরটি দেখা যাচ্ছে আর কি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সো তারপরে আর কি আমি বাসের টিকিট কেটে নিলাম। সো এটা হচ্ছে বাসের টিকিট। সো আমি আবার কুমিল্লার উদ্দেশ্যে চলে যাব। এখানে বাস কাউন্টারে একটু অপেক্ষা করতে হচ্ছে, কেননা বাস এখনও আসেনি। আমার চাচা আমাকে কাউন্টারে দিয়ে গেছে টিকিট কেটে। সো এবার চলে আসলাম কুমিল্লাতে। এইভাবে আমার ব্লগটি কমপ্লিট হয়। সো গাইস, আশা করি আপনাদের সকলের কাছে আমার ব্লগ 25 খুবই ভালো লেগেছে, যেখানে আমি ঢাকা শহরের ছোট থেকে শুরু থেকে কেন্দ্র করে মধ্যম স্তর এবং কি ভিআইপি স্তর থেকে শুরু করে ঢাকা এয়ারপোর্টের কিছু সাইট এবং কি 300 ফিট সবগুলোই মিক্স করে ঢাকার একটি সংক্ষিপ্ত রিপ্রেজেন্ট ব্লগ আপনাদের মাঝে তুলে ধরলাম 25 ব্লগের মাধ্যমে। আশা করি সকলের কাছে আমার এই ব্লগটি ভালো লেগেছে। সো নেক্সট টাইম এমন ব্লগ দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। সেজন্যই যাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি আমার যেহেতু এই পেজটি নতুন, সেজন্য এমডি সাকিব হুসাইন তকির ব্লগ এই পেজটিকে সকলে ফলো দিয়ে পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ধামাকাদার কিছু নিয়ে আসার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।